আসসালামু আলাইকুম। 10 থেকে 46তম বিসিএস এর ইংরেজি প্রশ্ন সমাধানের যে সিরিজটি আমাদের চলতেছিল তারই আজকে দ্বিতীয় আহ, পর্ব চলছে এবং পার্টস অফ স্পিচ থেকে বিসিএস এ অবশ্যই প্রশ্ন আসে। প্রতি বছর পার্টস অফ স্পিচ থেকে 3-4টা করে প্রশ্ন থাকে। তো আজকে হচ্ছে আমরা প্রোনাউনের প্রশ্ন বিশ্লেষণ করব, দেখব যে আহ, এই 36 বছরের মধ্যে কতটি প্রশ্ন এসেছে প্রোনাউন থেকে এবং কোন টাইপের প্রশ্ন এসেছে। প্রশ্ন বিশ্লেষণ করে পড়লে আপনার প্রিপারেশন নিতে খুবই সুবিধা হবে। সো চলুন শুরু করি। সর্বপ্রথম আমাদের যে প্রশ্নটি আছে 45তম বেসিসে এসেছিল, সে ইনসিস্টেড অন ড্যাশ লিভিং দ্য হাউস। তো যখন প্রশ্ন থেকে প্রোনাউন থেকে প্রশ্ন হবে তখন দেখবেন যে প্রতিটা প্রোনাউনের ব্যবহার আছে, ওই ব্যবহার জানতে হবে। তো প্রশ্ন অনুযায়ী বলা যায় যে গ্যাপের পরে যেহেতু জেরান্ড আছে, জেরান্ডের আগে সবসময় প্রোনাউনের পজেসিভ ফর্ম বসে। সো 4টা অপশনের মধ্যে আমাদের নাম্বার অপশন ডিতে পজেসিভ ফর্ম আছে প্রোনাউনের হি, এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম এবং এর পজেসিভ ফর্ম হচ্ছে হিস। সো যেহেতু জেরান্ড আছে গ্যাপের পরে, জেরান্ডের আগে যেহেতু পজেসিভ ফর্ম বসে, তাই আমরা ডি নেব আনসার হিসেবে। এবং হিমসেলফ এটা হচ্ছে রিফ্লেক্সিভ ফর্ম। রিফ্লেক্সিভ ফর্ম কখনো নাউনের আগে সাধারণত বসে না। ওকে, এখানে অনেকগুলো অ্যানালিসিস দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমি বেশি বলছি না, কারণ ভিডিওটা তাহলে দীর্ঘ হয়ে যাবে। যতটুকু প্রয়োজন ঠিকঠাকভাবে বোঝার জন্য আমরা সেটাই বলছি। ওয়েল, নাম্বার 2তে আছে উইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ অ্যান এক্সাম্পল অফ আ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের এক্সাম্পল হচ্ছে ইদার। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো কী কী সেটা লিস্ট একটু দেখে নেবেন। সাধারণত ইচ, এভরি, ইদার, নিদার বা আইদার নাইদার, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সো এর মধ্যে থেকে শুধু আইদারই আছে, এই কারণে উই উইল টেক আইদার অ্যাজ অ্যান আনসার। ওকে, নাম্বার 3 হচ্ছে ড্যাশ অ্যামাজিং সং হান্টেড মি ফর আ লং টাইম। সো এখানে বলছে যে দ্যাট অ্যামাজিং সং, এখানে কিন্তু প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়নি, যদি এটা টপিক প্রোনাউনের, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে মূল সেকশনটা হচ্ছে সং। ইজিলি কোশ্চেনের আনসারটা বের করার জন্য এখানে নাউনের ফাংশনটা বুঝতে হবে। সং হচ্ছে একটা সিঙ্গুলার নাউন। এই সং যেহেতু সিঙ্গুলার নাউন, তার মানে এর আগে যে প্রোনাউনটি বসবে, এখানে অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, সেটা অবশ্যই সিঙ্গুলার হতে হবে। সো এখানে শুধুমাত্র দ্যাটই হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন, ঠিক আছে। বাকি সবগুলো হচ্ছে প্লুরাল। যেমন দিস, এটা যদি বসতো তাহলে এখানে সংস হতো। দোস, এটা বসলেও সংস হতো। দাস তো কোনো ধরনের প্রোনাউনই না, অ্যাডজেক্টিভও না। দ্যাট যেহেতু সং সিঙ্গুলার, এই কারণে দ্যাট সিঙ্গুলার অ্যাডজেক্টিভ বা প্রোনাউন যেটা এখানে বলুন সেটাই নেব। এখানে কিন্তু দ্যাট অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, এরপরে কি আছে দেখি একটু। এরপরের প্রশ্নটি হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। 26তম বিশেষ এসেছিল দ্য ম্যান ওয়াজ টল হু স্টোল মাই ব্যাগ। বলছে যে কারেক্ট সেন্টেন্স কোনটা সেটা বলা হয়েছে। তো সাধারণত এখানে রিলেটিভ প্রোনাউন আছে হু, হু, এই যে হু, এ হচ্ছে হু। সাধারণত রিলেটিভ প্রোনাউন তার অ্যান্টিসিডেন্টের ঠিক পরেই বসে। হু যদি হয় তাহলে এর ইমিডিয়েটলি আগে একজন ব্যক্তির নাম থাকতে হবে। উইচ বা দ্যাট হলে এর ইমিডিয়েটলি আগে কোনো একটা বস্তু থাকতে হবে, বস্তুর নাম উল্লেখ থাকতে হবে। যেহেতু হু, তাহলে আমরা দেখবো যে হু এর আগে ইমিডিয়েটলি ব্যক্তির নাম আছে কোন সেকশনে, সেটাই হবে রাইট অ্যান্সার। এ নাম্বারে হু, এখানে টল ভার্ব, এখানে কোনো ধরনের টল অ্যাডজেক্টিভ, এখানে কোনো ধরনের ব্যক্তির নাম নেই। হু এখানে আছে, এটার আগে আছে মাই ব্যাগ, এটাও নাউন বাট এটা ব্যক্তি নির্দেশ করছে না। এরপরে হু, এটার আগে ব্যক্তি আছে, সো ইট কুড বি দ্য রাইট আনসার। এরপরে হচ্ছে হু, এর আগেও টল আছে অ্যাডজেক্টিভ, এটাও নয়। সো যেহেতু হু একটা রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন ইমিডিয়েটলি তার অ্যান্টিসিডেন্টের পরেই বসে, তাহলে এটা হচ্ছে একদম ঠিকঠাক মতো আছে অপশন সিতে। দ্য ম্যান এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট এবং অ্যান্টিসিডেন্টের পরে বসেছে কি হু, ইমিডিয়েটলি পরেই বসেছে। ওকে, এরপরে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি। যদি কখনো যে ডিউটি নাউন, জেরান্ট কিন্তু নাউনের কাজই করে। জেরান্ট এবং নাউনের আগে সবসময় প্রোনাউনের পজেসিভ ফর্ম বসে এবং ওয়ান এই প্রোনাউনটির পজেসিভ ফর্ম হচ্ছে ওয়ান্স। দ্যাটস ওয়াই সরি এখানে ডি নয়, সি। সি ইজ দ্য রাইট আনসার। সি ইজ দ্য রাইট আনসার। কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি। হিজ, তো হি এর পজেসিভ ফর্ম হচ্ছে হিজ, শি এর পজেসিভ ফর্ম হচ্ছে হার, দা কোনো পজেসিভ ফর্ম না, অনস হচ্ছে অনের পজেসিভ ফর্ম। ওকে, the children studied in a classroom dash windows were never opened. ওকে, এখানেও কিন্তু উইন্ডোজ এটা হচ্ছে নাউন। সো নাউনের আগে কোন ফর্ম বসে? পজেসিভ ফর্ম বসে। সো এখানে একমাত্র পজেসিভ ফর্ম হচ্ছে হুজ।
হু এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হুম এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম এবং হুস হচ্ছে পজেসিভ ফর্ম। এই কারণে হুস হবে রাইট আনসার। ওকে, এরপরে প্রশ্নটি হচ্ছে 16তম বেসিস এসেছে উইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট সেটা বলতে হবে। সো এখানে আবারও হচ্ছে রিলেটিভ প্রোনাউন আছে উইচ, তার মানে আমরা দেখব যে উইচ বা দ্যাট এর আগে সবসময় কি বসে, বস্তু বসবে। আমরা দেখব যে কোনটার আগে ইমিডিয়েটলি বস্তু আছে। তো হচ্ছে দ্যাট শার্ট উইচ হি বট ইজ ব্লু ইন কালার, এটা হতে পারতো যদি দ্য শার্ট হইতো, কারণ দ্যাট শার্ট উইচ হি বট ইজ ব্লু ইন কালার, এই দ্যাট শার্ট ওইভাবে দ্যাট শার্ট বলার পরে আবার উইচ এরকম খুব কমই ব্যবহৃত হয়, এরকম ব্যবহৃত হয় না সাধারণত। দ্য শার্ট এটা ঠিক আছে। তো দ্য শার্ট দ্যাট উইচ, এখানে যদি শুধু দ্যাট থাকতো তাহলে ঠিক ছিল, কিন্তু দ্যাট উইচ দুইটা একসাথে বসছে যার কারণে এই বাক্যটাও ভুল। উইচ শার্ট হি বট ইজ ব্লু ইন কালার এটা হচ্ছে ভুল। এরপরে দ্য শার্ট উইচ হি বট ইজ ব্লু ইন কালার এটা ঠিক আছে, দ্যাটস এটা হচ্ছে রাইট আনসার। এই যে উইচ এটার আগে দ্য শার্ট বস্তুটি আছে এবং বস্তু থাকার কারণে এটি হচ্ছে রাইট আনসার, ঠিক আছে। ওকে, এর পরের সেন্টেন্সটি হচ্ছে মাই আঙ্কেল হ্যাজ 3 sons ড্যাশ ওয়ার্ক ইন দ্য সেম অফিস। ওকে, তো এখানে কি আছে আমরা একটু অপশনগুলো দেখি। ফার্স্ট এটা হচ্ছে অল অফ দেম, পরে হচ্ছে হু অল, পরে হচ্ছে দে অল, পরে হচ্ছে অল অফ হুম। ওকে, তো এখানে বলছে যে মাই আঙ্কেল হ্যাজ 3 sons, আমার আঙ্কেল হচ্ছে 3জন সন্তান হচ্ছে অল অফ হুম, যাদের মধ্যে সবাই। অল অফ দেম হইতো যদি তারা সবাই হইতো, ঠিক আছে, অর্থটা যদি এমন হতো যে তারা সবাই তাহলে এটা অল অফ দেম হইতো। কিন্তু এখানে বলছে যে অর্থটাই বাক্য অনুসারে অর্থ হবে অল অফ দেম, যাদের সবাই ওয়ার্ক ইন দ্য সেম অফিস, একই অফিসে কাজ করে। তো অল অফ হুম এটা হচ্ছে কি রাইট আনসার। অল অফ হুম হচ্ছে যাদের মধ্যে সবাই, এটার বাংলা বা ইংলিশ। অফ এটা হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে সবসময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হচ্ছে, হুম হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। দেমও কিন্তু অবজেক্টিভ ফর্ম, কিন্তু কেন হয় না, দেমের অর্থ হচ্ছে তাদের সবাই, কিন্তু এখানে অর্থ হচ্ছে যাদের সবাই, ঠিক আছে, যাদের সবাই, এটার ইংলিশ হচ্ছে অল অফ দেম, এই কারণে অল অফ হুম, এই কারণে অল অফ হুম ইজ দ্য রাইট আনসার। ওকে, বিশ্লেষণ এখানে অনেকগুলো দেওয়া আছে, আপনি একটু সময় করে পজ দিয়ে পড়ে নেবেন বা দেখে নেবেন। এরপরে হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট সেটা বলতে হবে আর কি। লেহি, এই যে লেট ভার্ব দিয়ে শুরু হয়েছে, ভার্বের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। তো আমরা দেখবো যে কোন সেন্টেন্সের পরে হচ্ছে অবজেক্টিভ ফর্ম আছে, সেটাই আমরা হচ্ছে রাইট আনসার হিসেবে চুজ করে নেব। হি, লেট হি অ্যান্ড ইউ, হি লেটের পরে হি সাবজেক্টিভ ফর্ম, সো এটা আগেই কাটা, এটা হবে না। লেট ইউ অ্যান্ড হিম, এই যে ইউ অ্যান্ড হিম, ইউ এর সাবজেক্টিভ অবজেক্টিভ দুইটাই হচ্ছে সেম, এবং অ্যান্ড হিম, এই যে অ্যান্ডের আগেও প্রোনাউনের যে ফর্ম পরেও প্রোনাউনের সে ফর্ম, মানে অ্যান্ডের আগে যে পার্টস অফ স্পিচ পরেও সে পার্টস অফ স্পিচ থাকবে। অ্যান্ডের পরে হিম আছে মানে আগেও ইউকে অবজেক্ট হিসেবেই ধরে নেওয়া হয়েছে, এবং অ্যান্ডের পরে হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। অ্যান্ডের আগে ইউ পরে হি, পরে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটা হবে না, অবশ্যই অবজেক্টিভ ফর্ম হতে হবে। এরপরে অ্যান্ডের আগে ইউ এবং আগে হচ্ছে হি, এটাও সাবজেক্টিভ ফর্ম। সো এখানে অ্যান্ড লেটের পরে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটা হবে না। অ্যান্ডের আগে যে ফর্ম পরেও সে ফর্ম থাকতে হবে। অ্যান্ডের আগে যদি ইউকে সাবজেক্টিভ ফর্ম হিসেবে কনসিডার করে তাহলে একমাত্র হিকে সাবজেক্টিভ ফর্ম হিসেবে বসাতে পারে। তো হি যেহেতু সাবজেক্টিভ ফর্ম, তাই এটা এখানে বলা যায় যে ইউকেও সাবজেক্টিভ ফর্ম হিসেবে কনসিডার করছে। দুইটাকেই অবজেক্টিভ ফর্ম হতে হবে, যেহেতু হি সাবজেক্টিভ ফর্ম এটা হবে না, এখানে হি সাবজেক্টিভ ফর্ম এটাও হবে না, একমাত্র ইউ অ্যান্ড হিম এটা হচ্ছে দুইটাই অবজেক্টিভ ফর্ম, এবং দিস উইল বি দ্য কারেক্ট আনসার। ওকে, এবার যে হু উইচ দ্যাট আর ড্যাশ, হু উইচ দ্যাট কোন প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডাব্লিউএস ওয়ার্ড এবং এর সাথে দ্যাট এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। সরি, হু উইচ হোয়াট এগুলো হচ্ছে সব রিলেটিভ প্রোনাউন। এখানে কিন্তু ইনডেফিনিট প্রোনাউন উল্লেখ করে নাই, সরি ইনডেফিনিট প্রোনাউন তো আছে, মানে ইন্টারোগেটিভ প্রোনাউন উল্লেখ করে নাই। হু উইচ দ্যাট ইন্টারোগেটিভ প্রোনাউনও হতে পারে, রিলেটিভ প্রোনাউনও হতে পারে। বাক্যে ব্যবহারের উপর ডিপেন্ড করে যে কোনটা কোন প্রোনাউন। তবে এভাবে যদি দিয়ে দেয় শুধুমাত্র ওয়ার্ড, সেটা কিন্তু ইনডেফিনিট প্রোনাউনও হতে পারে, রিলেটিভ প্রোনাউনও হতে পারে। অবশ্যই যে কোনো একটা থাকবে অপশনে, হয়তো রিলেটিভ প্রোনাউন থাকবে, না হলে ইন্টারোগেটিভ প্রোনাউন থাকবে। ওকে, এরপরে হচ্ছে আমাদের কোন প্রশ্নটা আছে, এরপরে প্রশ্নটি হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, দ্য ম্যান দ্যাট সেড দ্যাট ওয়াজ আ ফুল। ওকে, দ্য ম্যান হু, এই যে হু উইচ দ্যাট যেটা থাকবে সাধারণত এর আগে একটা ব্যক্তি থাকতে হবে। দ্যাট, যে ব্যক্তির পরে দ্যাট বসেছে এটা হবে না, দ্যাট বসে বস্তুর ক্ষেত্রে, এখানেও ব্যক্তির পরে দ্যাট বসেছে এটাও হবে না, কারণ দ্যাট বসে বস্তুর ক্ষেত্রে। এখানে উইচে বসে কি দ্যাট এবং উইচ দুইটা বসে বস্তুর ক্ষেত্রে, কিন্তু ম্যানের পরে উইচ বসেছে, দিস ইজ অলসো ইনকারেক্ট আনসার। সো দ্য ম্যান এটা হচ্ছে ব্যক্তি এবং ব্যক্তির পরে হু বসে, দিস ইজ দ্য রাইট আনসার। ওকে, একদম সিম্পল ব্যবহার প্রোনাউনের, একদম সিম্পল যে ব্যবহারগুলো আছে যেগুলো না পড়লেই নয়, বেসিক এই ব্যবহারগুলো জানলেই প্রতিটা প্রোনাউনের আনসার করা যায়।
হয়তো প্রোনাউন, না হলে নাউন, না হলে অ্যাডজেক্টিভ, না হলে অ্যাডভার্ব, এইগুলো থেকে প্রতি বছর প্রশ্ন হবেই হবে। সো একদম বেসিক ধারণাটা আপনাদের নিয়ে যেতে হবে পার্টস অফ স্পিচের উপরে। ওয়েল, সো প্রোনাউনের উপরে 10 থেকে 46তম বিসিএসে এরপরে আর কোনো ধরনের প্রশ্ন আসেনি। তো আপনাদের যদি সাজেশন লাগে তাহলে আমাকে বলবেন, আমি আপনাদের জন্য সাজেশন দেব যে কোন টাইপের প্রশ্নগুলো আপনারা পড়বেন। এই প্রশ্ন বিশ্লেষণ করবেন কেন? প্রশ্ন বিশ্লেষণ এখান থেকে কিন্তু কমন পড়বে খুবই কম, কিন্তু কোন কাজে লাগবে আসলে প্রশ্ন বিশ্লেষণ? এই বিগত বছরের প্রশ্নগুলো, যেই টাইপের প্রশ্ন হয় সেই টাইপের প্রশ্নগুলোই আপনি পড়বেন। এই প্রোনাউনের ভিতরে অনেক আলোচনা আছে, সবগুলো আলোচনা আপনার বিসিএসের জন্য দরকার নাই। বিসিএসের প্রশ্ন সাধারণত যেই টাইপের প্রশ্ন আসে ওই টাইপের প্রশ্নগুলো আপনি সমাধান করবেন প্র্যাকটিসের সময়, এবং টপিক পড়ার সময় এইগুলোর উপরেই আপনি গুরুত্ব দেবেন। ওকে, ভিডিওটা আর বড় করছি না, নেক্সটে অন্য কোনো টপিক নিয়ে হাজির হব। টিল দেন সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।